ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দীর্ঘ 7 দিন পর দেখা আপনাদের সাথে। আমরা আজকে সমাস শেষ করব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন, বন্ধু বান্ধবদেরকে চট জলদি আমাদের ক্লাসে নিয়ে আসেন। ইনশাআল্লাহ অনেক উপভোগ্য একটা ক্লাস হবে আমাদের আজকের সমাস ক্লাসটা। আমরা আজকে সমাসের যবনিকা টানতে চলেছি। শামসু চাচার ইতিহাস আমরা এখানে ক্লোজ করব ইনশাআল্লাহ। আশা করছি অনেক এনজয়েবল হবে ক্লাসটা। জয়নাল আবেদিন রুকু কমেন্ট করেছেন, এটা সমাসের উপর কত নম্বর ক্লাস? এটা হচ্ছে 3rd ক্লাস, সমাস টপিকের উপর 3য় লাইভ ক্লাস। এটা আগের 2টা লাইভ ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড দেওয়া হয়েছে, পড়ালেখার ইউটিউব চ্যানেলে এবং পড়ালেখার পেজেও রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমাদেরকে নাজমুন নাহার চট্টগ্রাম থেকে দেখছেন, আমাদের সাথে জয়েন করেছেন। সাদ্দাম হুসাইন কক্সবাজার থেকে, মাশাআল্লাহ অনেক বন্ধুবান্ধবদেরকে মেনশন করছেন দেখা যাচ্ছে। আপনারা আপনাদের নিজস্ব টাইমলাইনে শেয়ার করে দেন ভিডিওটা, যাতে আপনাদের বন্ধুবান্ধবরা উপকৃত হতে পারে সমাসের আজকের লাইভ ক্লাসটা থেকে। ফয়সাল আহমেদ কায়েস আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। 50+ পার্টিসিপেন্টস আমাদের ক্লাসের। আমরা তাহলে শুরু করতে পারি। আচ্ছা, একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, বাকলিয়া গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আচ্ছা, আপনারা আজকে আমাদের ক্লাসটা অনেক ইন্টারেক্টিভ হবে ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন হচ্ছে, যেহেতু আমরা সমাসের অলরেডি 2টা ক্লাস নিয়ে ফেলছি, আশা করছি আপনারা ক্লাস দুটো ভালোভাবে সম্পন্ন করেছেন এবং ক্লাস নোটগুলো করে ফেলেছেন এবং যথেষ্ট স্টাডি করেছেন। আমরা আজকে লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম হচ্ছে, লাস্ট ক্লাসে আমরা পড়িয়েছিলাম, লাস্ট টপিক ছিল হচ্ছে আপনার অলোক সমাস। অলোক সমাস নিয়ে 3 ধরনের অলোক সমাস আমরা আলোচনা করেছিলাম: অলোক দ্বন্দ্ব, অলোক বহুব্রীহি, অলোক তৎপুরুষ। আমরা আজকে আলোচনা শুরু করব নয় সমাস দিয়ে। ঠিক আছে, তাইলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, নয়, অনেকে এটাকে নং বলে। নং আসলে এটা সঠিক উচ্চারণটা হবে যে নয়। নয় মানে নয় মানে হচ্ছে কি? নয় মানে হচ্ছে না বোধক। নয় মানে হচ্ছে না বোধক। ঠিক আছে, নয় মানে হচ্ছে না বোধক। আচ্ছা, নয় সমাস হচ্ছে দুই ধরনের নয় সমাস রয়েছে। একটা হচ্ছে নয় তৎপুরুষ, আরেকটা হচ্ছে নয় বহুব্রীহি। একটা হচ্ছে নয় বহুব্রীহি। আচ্ছা, নয় তৎপুরুষ সমাস আমরা কিভাবে চিনব? নয় তৎপুরুষ সমাসের সমস্ত পদে কি থাকবে? অ, আ, অনা, নাতি, এই শব্দগুলো থাকবে। অ, আ, অনা, নাতি, এই শব্দগুলা নয় তৎপুরুষ সমাসের সমস্ত পদে থাকবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অসাধারণ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অসাধারণ, আগাছা, অনাবৃষ্টি। হ্যাঁ, তারপর বলতে পারি নাতি দীর্ঘ। এগুলো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। অসাধারণ এর পূর্বে কি রয়েছে সমস্ত পদে? অ রয়েছে,
আগাছা সমস্ত পদে আ রয়েছে, অনাবৃষ্টি সমস্ত পদের শুরুতে অনা রয়েছে, নাতি দীর্ঘ সমস্ত পদের শুরুতে নাতি রয়েছে। অসাধারণ, আগাছা, অনাবৃষ্টি, নাতি দীর্ঘ এগুলো সবগুলো হচ্ছে নয় তৎপুরুষ সমাস। আচ্ছা, তাহলে কি হবে এখানে এই অসাধারণ, অসাধারণ মানে হচ্ছে এটা সমস্ত সমস্যমান পদ বেশ বাক্য হবে কি নয় সাধারণ, কি নয় সাধারণ। তার মানে অ অ অ দ্বারা এখানে কি বোঝাচ্ছে নয় বোঝাচ্ছে, অ দ্বারা নয়, নয় সাধারণ। সাধারণ আগে যখন অযুক্ত হয়েছে সেটা কি হয়ে গেছে নয় সাধারণ। অসাধারণের ব্যাস বাক্য হচ্ছে নয় সাধারণ। অ অ আ অনা নাতি এরকম যে এরকম সমস্ত পদের শুরুতে যখন এই শব্দাংশ বা শব্দাংশগুলো যখন দেখবো আমরা তখন আমরা নির্দ্বিধায় বলতে পারবো এগুলো হচ্ছে নয় তৎপুরুষ সমাস। নাতি দীর্ঘ, নয় দীর্ঘ, এরকম করে আমরা এগুলার ব্যাস বাক্য লিখব। ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে কুষ্টিয়া গভর্নমেন্ট মহিলা কলেজের স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আচ্ছা, আশা করি আপনারা নয় নয় তৎপুরুষের বিষয়টা বুঝছেন। আচ্ছা, এরপরে আরো কিছু শব্দ রয়েছে যেগুলা অ আ অনা নাতি এই এই শব্দাংশগুলা দিয়ে শুরু হয় না, কিন্তু এগুলাকে আমরা নয় তৎপুরুষ হিসেবে চিনি। এগুলা কি কি আমি এগুলো মুছে দিচ্ছি, আপনারা আশা করি লিখছেন। এগুলা একটু মুছতে হবে আমাকে। আচ্ছা, আমি নিচে লিখতেছি, আমি নিচে লিখি, উদাহরণগুলো লিখতেছি। বেআইনি, বেদরকারি, বেতাল, বেসরকারি। হ্যাঁ, এই উদাহরণগুলো দেখলে এখানে সবগুলো আগে কি রয়েছে বে রয়েছে। এই উদাহরণগুলো দেখলে এই বেআইনি, বেদরকারি, বেতাল, বেসরকারি এগুলো যখন আপনারা দেখবেন তখন নির্দ্বিধায় বলতে পারবেন যে এগুলো কি নয় তৎপুরুষ সমাস। বেআইনি যেটা নয় আইনি, বেসরকারি নয় সরকারি, হ্যাঁ, বেদরকারি নয় দরকারি, বেতাল নয় তাল। হ্যাঁ, এরকমই এগুলার ব্যাস বাক্য হবে। আচ্ছা, আমরা এরপরে আলোচনা করব হচ্ছে নয় তৎপুরুষ সমাস, নয় বহুব্রীহি সমাস, নয় বহুব্রীহি সমাস। আচ্ছা, নয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যটা একটু আমরা করি। ব্যাস বাক্যে কি কি আসবে? নয়, ন, না যোগ সমস্যমান পদ, এরকম হবে ব্যাস বাক্যটা। ঠিক আছে? মানে হচ্ছে অসাধারণ, নয় সাধারণ, এটা নয় দিয়ে শুরু হয়েছে তারপর আছে সাধারণ, সাধারণটা হচ্ছে কি সমস্যমান পদ। ঠিক আছে? এভাবেই হবে যে নয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যের গঠন হবে এরকম: নয়, ন, না প্লাস সমস্যমান পদ। আচ্ছা, আমরা এবার আলোচনা করব নয় বহুব্রীহি সমাস। আমরা এবার আলোচনা করব নয় বহুব্রীহি সমাস। আচ্ছা, নয় বহুব্রীহি সমাস আমরা কিভাবে চিনব? নয় বহুব্রীহি সমাসের সমস্ত পদে
বে, নি এগুলো থাকবে। নয় বহুব্রীহি সমাসের সমস্ত পদে কি থাকবে? বে থাকবে, নি থাকবে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি বেওয়ারিশ। ঠিক আছে, বেওয়ারিশ। তারপর বলতে পারি নিরক্ষর, নি দিয়ে নিরক্ষর, বে দিয়ে বেওয়ারিশ। হ্যাঁ, এখানে বেওয়ারিশকে যখন আমরা ব্যাস বাক্য লিখবো বেওয়ারিশে, তখন হবে যে নেই ওয়ারিশ যার। ঠিক আছে, আর যখন নিরক্ষরকে আমরা যখন নিরক্ষরের ব্যাস বাক্য লিখবো তখন কি হবে? নেই অক্ষর জ্ঞান যার। ঠিক আছে, তাইলে এক্ষেত্রে আমরা নয় বহুব্রীহি সমাসের যে ব্যাস বাক্যের গঠনটা কিরকম পাচ্ছি? ব্যাস বাক্যের গঠনটা পাচ্ছি আমরা নয়, ন অথবা না যোগ সমসমান পদ যোগ যে, যা অথবা যার। ঠিক আছে, আমরা হচ্ছে যে নয় বহুব্রীহি সমাসের সমসমান পদের ব্যাস বাক্যের নয় বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের যে গঠনটা দেখতে পাচ্ছি, সেটা ব্যাস বাক্যটা শুরু হবে নয় অথবা ন অথবা না দিয়ে, প্লাস সমসমান পদ থাকবে একটা, তারপরে যে, যা অথবা যার থাকবে। ঠিক আছে, সেটা আমরা কিভাবে বুঝলাম? বেওয়ারিশ একটা হচ্ছে যে নয় বহুব্রীহি সমাস, যার বেওয়ারিশের ব্যাস বাক্য হচ্ছে নেই ওয়ারিশ যার। ঠিক আছে, এটা হচ্ছে যে এখানে নেই এসেছে, তারপর একটা সমসমান পদ এসেছে, তারপর যার এসেছে। তার মানে আমরা পাচ্ছি নয়, এখানে হচ্ছে যে এটা হবে যে নেই একটা নেই যুক্ত হবে এখানে। নেই, নয় অথবা না। হ্যাঁ, এগুলা তাইলে আমরা আরো কিছু উদাহরণ দেখব নয় বহুব্রীহি সমাসের, আরো কিছু উদাহরণ দেখব যেগুলা, আচ্ছা উদাহরণগুলো আমি লিখি, আশা করি আপনারা এগুলো তুলছেন, খাতায় লিখে ফেলছেন। আমি কি মুছে দিব এগুলা? হ্যাঁ, অবশ্যই নোট করবেন আপনারা। হ্যাঁ, অবশ্যই নোট করেন, এগুলা নোট করবেন, এবং নোটের যে নোট করছেন এই ছবিগুলো আপনারা পড়ালেখা গ্রুপে পোস্ট করবেন, সবগুলা ছবি, এবং এগুলা কাজে দিবে আপনাদেরকে পরবর্তীতে। এবং আমি যে উদাহরণগুলো আলোচনা করছি, আমি লাস্ট 2টা লাইভ ক্লাসেও বলেছি সমাসের, যে অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং এগুলা পরীক্ষায় আসে, বেশি আসে। আচ্ছা, আমি মুছে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি আরো কিছু উদাহরণ লিখব। অজ্ঞান, অবুঝ, অথৈ, তারপরে অনন্ত, অকেজু, অনাদি। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে কিছু উদাহরণ লিখলাম: অজ্ঞান, অবুঝ, অথৈ, অনন্ত, অকেজু, অনাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ আমরা নয় তৎপুরুষ সমাসের যে বৈশিষ্ট্য দেখেছিলাম, সেখানে পেয়েছিলাম কি সমস্ত পদে অ, আ, অনা, নাতি এগুলো থাকবে। ঠিক আছে, কিন্তু এই উদাহরণগুলোতেও তো অ রয়েছে, অ, 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 অনা এগুলা রয়েছে, কিন্তু এগুলা হচ্ছে নয় তৎপুরুষ সমাস নয়, সেজন্য ব্যতিক্রম। কেননা এগুলো হচ্ছে যে নয় বহুব্রীহি সমাসের উদাহরণ। আচ্ছা,
আমরা আরেকটু ক্লিয়ার হব যখন ব্যাস বাক্যে এদেরকে রূপান্তর করব। যেমন কি আমি একটা উদাহরণ দিচ্ছি, অজ্ঞানের যখন আমরা ব্যাস বাক্য করব তখন হবে যে নেই জ্ঞান যার। ঠিক আছে, তাহলে এখানে অজ্ঞানের ব্যাস বাক্য করলে আমরা পাচ্ছি হচ্ছে নেই জ্ঞান যার। প্রথমে নেই রয়েছে, এরপর একটা সমান পদ রয়েছে, এরপর যার রয়েছে। অর্থাৎ আমরা আমাদের এই ব্যাস বাক্যের অজ্ঞানকে ব্যাস বাক্য করলে যেটা আমরা পাই, সেই ব্যাস বাক্যের গঠন প্রণালীটা হুবহু নয় বহুব্রীহি সমাসের গঠন প্রণালীর সাথে মিলে যায়। ঠিক আছে, নেই, নয়, ন অথবা না থাকবে প্রথমে ব্যাস বাক্যের শুরুতে, মাঝখানে একটা সমান পদ থাকবে, লাস্টে যে, যা বা যার থাকবে। সুতরাং আমরা বলতে পারি অজ্ঞান, অবুঝ, নেই বুঝ, যার। হ্যাঁ, এরকম সবগুলা, অকেজো, অনাদি, অনন্ত, অথৈ, সবগুলো হচ্ছে কি নয় বহুব্রীহি সমাসের উৎকৃষ্ট উদাহরণ। আশা করি নয় সমাসটা আপনাদের কাছে ক্লিয়ার, নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীহি। ঠিক আছে, রুহি আখতার, আমি নতুন, ওয়েলকাম আমাদের ক্লাসে। সমাস আজকে শেষ ক্লাস, আজকে 3rd লাইভ ক্লাস সমাসের। আগের 2টা লাইভ ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, পেজে পাবেন। আচ্ছা, তাইলে আমি নেক্সট স্টেপে যাই। উপপদ তৎপুরুষ আপনারা সবাই লিখছেন? নয় সমাসের নোটগুলা করছেন? একটু রেসপন্স করেন সবাই। আচ্ছা, এখানে অনেকে নতুন দেখা যাচ্ছে আজকে। হ্যাঁ, বুঝবেন আশা করি, কারণ যদি আপনি আগে সমাজ সম্পর্কে আপনার বেসিক থাকে, ইনশাল্লাহ আজকের ক্লাসটা বুঝবেন। ধৈর্য ধরে ক্লাসটা করুন, ইনশাল্লাহ বুঝবেন। আচ্ছা, আমরা উপপদ তৎপুরুষ সমাসে যাব এখন। উপপদ তৎপুরুষ। ঠিক আছে, উপপদ তৎপুরুষ সমাস কোনগুলো আমরা কিভাবে চিনব? এক কথায় যতগুলা বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ রয়েছে সবগুলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যতগুলা বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ রয়েছে সবগুলাই কি উপপদ তৎপুরুষ সমাস। লিখতেছি আমি, যতগুলো এক কথায় প্রকাশ। যেমন পকেট মারে যে, কি হবে বাক্য সংকোচন? পকেট মার। তারপরে পঙ্কে জন্মে যা, পঙ্কজ। ঠিক আছে, আরেকটা লিখতেছি, প্রভা করে যে, মানে প্রভা মানে আলো দেয় যে, প্রভাকর। প্রভাকর মানে কি? প্রভাকর মানে হচ্ছে সূর্য, সূর্যের একটা সমার্থক শব্দ হচ্ছে প্রভাকর। সূর্য আলো দেয়, সেজন্য বলছে প্রভা করে যে, প্রভাকর। প্রভা করে যে, এটার বাক্য সংকোচন হচ্ছে প্রভাকর। ঠিক আছে, পকেট মার, পঙ্কজ, প্রভাকর, এরকম যতগুলা এক কথায় প্রকাশ রয়েছে সবগুলাকে আমরা কি উপপদ তৎপুরুষ সমাস হিসেবে চিনব। ঠিক আছে, তাহলে পরীক্ষায় আসলে আমাদেরকে যদি দিয়ে দেয় একটা সমস্ত পদ দেয়, যে সমস্ত পদটাকে আমরা ব্যাস বাক্য করলে যদি এক কথায় প্রকাশ হিসেবে আমরা চিনতে পারি, তাহলে এটা নির্দ্বিধায় আমরা কি বলবো? এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, আরেকটা উদাহরণ রয়েছে, এটা আমি আপনাদের উপর ছেড়ে দিব।
আমি উদাহরণটা লিখব, আমি জাস্ট এটা লিখব, দেখি বলেন আপনারা। সুহাসিনী, সুহাসিনী এটার ব্যাস বাক্য কি হবে দেখেন। সুহাসিনী এটার ব্যাস বাক্য কি হবে দেখি, আপনারা কে কে পারেন? ট্রাই 32 জন আমাদের লাইভ ক্লাসে আছেন, একটু ট্রাই করেন সবাই। আপনাদের বন্ধু বান্ধবরা এখনো যারা ক্লাসে জয়েন করেনি তাদেরকে মেনশন করে দেন, যাতে তারাও ক্লাসটা করতে পারে। পারবেন? সুহাসিনী এর ব্যাস বাক্য বলেন। এটা একটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। এর ফাঁকে বলে রাখি উপপদ তৎপুরুষ সমাসের একটা সংজ্ঞা রয়েছে। সংজ্ঞাটা হচ্ছে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। ঠিক আছে, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এটা জাস্ট এমনি মনে রাখেন আপনারা। চেনার ক্ষেত্রে তো বলে দিলাম, যতগুলো এক কথায় প্রকাশ রয়েছে সবগুলো হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, একজন বলছেন পারি না, পারতে হবে। আপনি কি সুহাসিনী নন? জাকি সুন্দর করে হাসতে পারেন না আপনি? মাহফুজা ইসলাম আপনিও পারেন না হাসতে। আচ্ছা, একজন ট্রাই করেছেন, জান্নাত আইশি, সুন্দর হাসি যার। আচ্ছা, ওয়েল ট্রাই, বাট আরেকটু স্পেসিফিক হইতে হবে। সুন্দর হাসি যার, না আরেকটু স্পেসিফিক হইতে হবে। একজন বলছেন বুঝি নাই ভাইয়া, ইনশাল্লাহ বুঝাই দিব। কৃত প্রত্যয়, এটা আমরা ইনশাল্লাহ প্রত্যয়ের ক্লাস নিলে তখন বুঝাবো, এটা অনেক বোঝার বিষয় আছে। প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। আচ্ছা, সুন্দর করে হাসে যে, ঠিক আছে, সুন্দর করে হাসে যে, হ্যাঁ, সুন্দর করে হাসে যে সুহাসিনী। ঠিক আছে, সুন্দর করে হাসে যে সুহাসিনী, এটা হচ্ছে সুহাসিনী এর ব্যাস বাক্য। ঠিক আছে, তাইলে সুহাসিনী, পঙ্কজ, প্রভাকর, এগুলো সবগুলা কি? সবগুলা হচ্ছে পকেট মার, এর আগে লিখছিলাম। এই সবগুলা হচ্ছে আপনার উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। হ্যাঁ, একজন বলেছেন সুন্দর হাসে যে, ঠিক আছে, সুন্দর করে হাসে যে। আচ্ছা, হ্যাঁ, আপনারা ট্রাই করেন, উল্টাপাল্টা হোক সমস্যা নাই, ভুল থেকেই তো মানুষ শিখে। ঠিক আছে, তাইলে আমরা এখন আলোচনা করব তৃতীয় তৎপুরুষ সমাস, আরেকটি গুরুত্বপূর্ণ সমাস যেখান থেকে প্রশ্ন আসে প্রায়। তৃতীয় তৎপুরুষ সমাস। এর ফাঁকে বলে রাখি, আমাদের হচ্ছে পেইড ব্যাচের ক্লাস চলমান। বাংলাতেও আমরা অনেক স্টুডেন্ট আমাদের সাথে করেছেন, আমাদের পেইড ব্যাচের এগ্রিমেন্ট করেছেন। আমরা অলরেডি কয়েকটা ক্লাস নিয়েছি। যারা নতুন যুক্ত হতে চান হতে পারবেন আমাদের সাথে। অন্যান্য ব্যাকরণের অন্যান্য বিষয়গুলো যদি আপনাদের মনে হয় যে আপনাদের দুর্বলতা রয়েছে, আরও ক্লিয়ার হওয়া দরকার, তাহলে আপনারা আমাদের পেজের মধ্যে পেজে মেসেজ করলে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। এবং হচ্ছে যে আপনাদের যে কোনো সমস্যায় 24 আওয়ার্স সাপোর্ট তো ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে পাবেন। আর লাইভ ক্লাসে তো আপনাদের মনে করেন যেগুলো একদম বেশি দরকার সেগুলোই আমরা লাইভ ক্লাসে নিব। সবগুলো টপিকের ক্লাস তো আর দেওয়া সম্ভব না লাইভে বা অনলাইনে। সো আপনারা, আশা করি আপনাদের যাদের যেরকম ক্ষুধা রয়েছে বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিকে সবাই যে ভালো পারবে এরকম না, অনেকের দুর্বলতা রয়েছে, সেটা ক্লিয়ার করার জন্য আশা করি আপনারা পড়ালেখার সাথে থাকবেন। আচ্ছা, আমরা আলোচনা করব তৃতীয় তৎপুরুষ সমাস।
তৃতীয় তৎপুরুষ সমাস দেখেন লুপ্ত উন হীন হীন শূন্য ব্যবহৃত হয় তৃতীয়ার জন্য। ঠিক আছে, লুপ্ত উন হীন শূন্য এগুলো ব্যবহৃত হয় তৃতীয়ার জন্য। আচ্ছা, তৃতীয় তৎপুরুষ সমাসের যতগুলা উদাহরণ রয়েছে সবগুলা তৃতীয় তৎপুরুষ সমাসের সমস্ত পদে লুপ্ত উন হীন শূন্য এগুলো আসবে। আচ্ছা, আমি উদাহরণ দেই। মেঘলুপ্ত, ঠিক আছে, উন পাজুরে, তারপর আসবে জ্ঞানহীন। ঠিক আছে, তারপর আসবে জ্ঞানহীন, তারপর আসবে মেধা শূন্য। মেধা শূন্য, দেখেন মেঘলুপ্ত এখানে কি রয়েছে সমস্ত পদের মধ্যে? লুপ্ত। উনপাজুরে সমস্ত পদে উন রয়েছে। জ্ঞানহীন সমস্ত পদে হীন রয়েছে। মেধা শূন্য সমস্ত পদে শূন্য রয়েছে। সবগুলা পদের সমস্ত পদের মধ্যে সবগুলা উদাহরণের সমস্ত পদের মধ্যে কি রয়েছে? লুপ্ত উন হীন শূন্য এগুলা রয়েছে। লুপ্ত উন হীন শূন্য এই শব্দগুলা যখন আমরা কোনো সমাসের সমস্ত পদে দেখব তখন কি নির্দ্বিধায় বলে দিব যে এগুলা কি তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, আমরা যখন এগুলার ব্যাস বাক্য করব তখন জাস্ট এখানে মাঝখানে একটা দ্বারা দিয়ে দিব, দ্বারা সংযুক্ত করে দিব। কারণ দ্বারাটা কি? দ্বারাটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য। তৃতীয় তৎপুরুষ সমাসের মধ্যে তৃতীয়া বিভক্তি কি পায়? লোপ পায়। তো মেঘ দ্বারা লুপ্ত এই ব্যাস বাক্য থেকে দ্বারা শব্দটা, দ্বারা সমাসন পদটা, দ্বারা বিভক্তিটা লুপ্ত হয়ে কি হয়ে গিয়েছে? মেঘ লুপ্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, মেঘ লুপ্ত এই ব্যাস বাক্য এই সমস্ত পদ গঠন করেছে। ঠিক একইভাবে উন দ্বারা পাজুরে, ঠিক আছে, উন দ্বারা পাজুরে। জ্ঞান দ্বারাহীন, মাঝখানে ব্যাস বাক্যের মধ্যে কি বসবে? জ্ঞান দ্বারাহীন। তারপর মেধা দ্বারা শূন্য। ঠিক আছে, এরকম এগুলোর ব্যাস বাক্য গঠিত হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। অলোক তৎপুরুষ সমাস আমরা অলরেডি লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আপনি একটু কষ্ট করে লাস্ট লাইভ ক্লাসটা দেখে নেবেন। গত সপ্তাহে বুধবারে যে ক্লাসটা লাইভ ক্লাসটা নিয়েছিলাম আমরা। আচ্ছা, আপনারা কমেন্টে ঝগড়া করিয়েন না, আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। আচ্ছা, তৃতীয় তৎপুরুষ সমাস সবার ক্লিয়ার? আচ্ছা, আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাসে যাব। ষষ্ঠী তৎপুরুষে যাব আমরা। ষষ্ঠী তৎপুরুষ সমাস সহ, তুল্য, প্রতিম, প্রায়, যুত, গণ। ঠিক আছে, সহ, তুল্য, প্রতিম, প্রায়, যুত, গণ। পরপদে যদি থাকে ষষ্ঠী হবে জেনে রেখো মন। পরপদে যদি থাকে ষষ্ঠী হবে জেনে রেখো মন।
ঠিক আছে। সহ, তুল্য, প্রতিম, প্রায়, যুত, গণ, এই শব্দগুলো যদি কোনো সমস্ত পদের, কোনো সমাসের সমস্ত পদের পরপদে থাকে তাইলে আমরা বলবো যে এগুলো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা, উদাহরণ দেখি আমরা। প্রমাণ সহ, ঠিক আছে, প্রমাণ সহ। তারপরে ভ্রাতৃতুল্য, ভ্রাতৃতুল্য। তারপরে আছে ভ্রাতৃপ্রতিম, ভ্রাতৃপ্রতিম, সরি এটা ভ্রাতৃপ্রতিম। তারপর হবে 40 প্রায়। এরপর হস্তিযুত, হস্তিযুত। এরপর শিক্ষকগণ। দেখেন প্রত্যেকটা উদাহরণের পর, এগুলো হচ্ছে প্রত্যেকটা সমস্ত পদের পরপদে দেখেন সহ, তুল্য, প্রতিম, প্রায়, যুত, গণ এগুলা রয়েছে। তাইলে যখন আমরা কোনো সমাসের সমস্ত পদের পরপদে সহ, তুল্য, প্রতিম, প্রায়, যুত, গণ এগুলা দেখব, তখন আমরা চোখ বন্ধ করে বলবো কি এগুলা ষষ্ঠী তৎপুরুষ সমাস, এগুলা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে। আর ষষ্ঠী তৎপুরুষ সমাসের শব্দগুলা হয়, সমস্ত পদগুলা কি হয়, বহুবচন বাচক শব্দ হয়, বহুবচন বাচক শব্দ হয়, এটা মনে রাখবেন। ঠিক আছে। যেমন হস্তিযুত, হস্তির পাল, হাতির পাল, শিক্ষকগণ, হ্যাঁ শিক্ষকরা সবাই, ঠিক আছে, এরকম আর কি বহুবচন বাচক শব্দ হয়। আচ্ছা, আচ্ছা এখানে আমরা আরেক ধরনের অলোক সমাস আলোচনা করব, আরেক ধরনের অলোক সমাস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অলোক ষষ্ঠী। সেটা কি, অলোক ষষ্ঠী। আচ্ছা, এগুলো সবাই লিখছেন? অলোক ষষ্ঠী সমাসের, হ্যাঁ র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, যে তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে ষষ্ঠী বিভক্তি লোপ পায় সে তৎপুরুষ সমাসকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। আচ্ছা, মঈন বিন নাসির আমাদের সাথে যুক্ত হয়েছেন। এনজয় দ্য ক্লাস। আপনারা ঝগড়া করবেন না, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করেন। আচ্ছা, আমরা এখন আলোচনা করব হচ্ছে অলোক ষষ্ঠী। অলোক ষষ্ঠী, অলোক ষষ্ঠী চেনার জন্য অলোক ষষ্ঠীর উদাহরণগুলা বোঝার জন্য সুন্দর একটা শ্লোক রয়েছে। আচ্ছা, আমি প্রথম থেকে লিখি। ভ্রাতুষ্পুত্র মাটির মানুষ মনের মানুষকে, লিখেন আমার সাথে সাথে লিখেন, ভ্রাতুষ্পুত্র মাটির মানুষ
মনের মানুষকে নিয়ে সোনার বাংলায় মামার বাড়িতে কলের গান শুনতে যায়। কিন্তু সে তাকে ঘোড়ার ডিম, সাপের পা ও হাতের পাঁচ দেখায়। কিন্তু সে তাকে ঘোড়ার ডিম, সাপের পা ও হাতের পাঁচ দেখায়। ঠিক আছে? লিখছেন সবাই? আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ভ্রাতুষ্পুত্র, মাটির মানুষ, মনের মানুষ, সোনার বাংলা, মামার বাড়ি, কলের গান, ঘোড়ার ডিম, সাপের পা, হাতের পাঁচ। যতগুলো এখানে কয়টা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা সমস্ত পদের নিচে আমি আন্ডারলাইন করলাম। ভ্রাতুষ্পুত্র, মাটির মানুষ, মনের মানুষ, সোনার বাংলা, মামার বাড়ি, কলের গান, ঘোড়ার ডিম, হাতের পাঁচ এবং হচ্ছে সাপের পা। এই 9টা যেগুলা রয়েছে, সমাস রয়েছে, এগুলো হচ্ছে অলোক ষষ্ঠী। কারণ এদের দেখেন আপনারা, মনের মানুষ, মাটির মানুষ, হ্যাঁ, এগুলো হচ্ছে সমস্ত পদ, কিন্তু এর মধ্যে র বিভক্তিটা থেকে গিয়েছে। কলের গান, মামার বাড়ি, ঠিক আছে, ঘোড়ার ডিম, হাতের পাঁচ, সাপের পা, এখানে র বিভক্তি অর্থাৎ ষষ্ঠী বিভক্তি থেকে গিয়েছে, ষষ্ঠী বিভক্তির লোপ পায়নি। সেই জন্য এই সমাসগুলোকে আমরা বলবো হচ্ছে কি অলোক ষষ্ঠী সমাস। অর্থাৎ ষষ্ঠী বিভক্তির লোপ না হওয়ার কারণে, অলোক থাকার কারণে এদেরকে আমরা অলোক ষষ্ঠী সমাসের উদাহরণ হিসেবে চিনব। এই উদাহরণগুলো দেখলে চোখ বন্ধ করে বলবেন কি এগুলা অলোক ষষ্ঠী সমাসের উদাহরণ। আচ্ছা, আচ্ছা, আমরা এবার যাব হচ্ছে দুই ধরনের সমাস রয়েছে, দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, এই সমাসগুলোর উদাহরণগুলোতে একটু কনফ্লিক্ট হয়, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। এটা সবাই লিখছেন? আমি মুছে দিচ্ছি। আচ্ছা, আমি এগুলো মুছে দিচ্ছি। আমরা এখন আলোচনা করব হচ্ছে দ্বিগু এবং হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা, দ্বিগু সমাস। কালি শেষ। আচ্ছা, আচ্ছা,
আচ্ছা বুঝেন নাই কি বুঝেন নাই বলেন। আচ্ছা ভ্রাতুষ্পুত্রতে র রয়েছে, ভ্রাতার পুত্র ভ্রাতুষ্পুত্র, ওখানে যে মূর্ধন্য স আসলো, ঠিক আছে, ওটা হচ্ছে র এর কারণেই এসেছে। সুতরাং এখানে লুপ্ত হয়নি, ভ্রাতার যে ববিন্দ র ষষ্ঠী বিভক্তিটা লুপ্ত হয়নি, ভ্রাতুষ্পুত্র হয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে ময়মনসিংহ থেকে দেখছেন, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আচ্ছা, আমরা তাইলে এখন দ্বিগু সমাস নিয়ে, দ্বিগু সমাস, হ্যাঁ, দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের কনফ্লিক্ট আমরা দূর করব ইনশাল্লাহ। দ্বিগু সমাস এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। দেখেন, চৌরাস্তা, সপ্তাহ। আবার যদি লিখি চৌচালা, ঠিক আছে, ভালো করে খেয়াল করবেন। চৌরাস্তার মধ্যে কি এখানেও চৌ রয়েছে, এখানেও কি চৌ রয়েছে। চৌ মানে কি? চৌ মানে হচ্ছে 4, 4। আচ্ছা, চৌরাস্তা, এটার যখন আমরা ব্যাস বাক্য করব তাহলে আসবে 4 রাস্তার সমাহার। কি আসবে? 4টা রাস্তার সমাহার, ঠিক আছে। এখানে 4টা বোঝাবে, হ্যাঁ, 4টা রাস্তা, যেখানে 4টা রাস্তা এসে মিলিত হয়েছে, অর্থাৎ ওই স্থানটাতে কি 4টা রাস্তা এসে মিলিত হয়েছে, অর্থাৎ জিনিস 4টা বোঝাচ্ছে। কয়টা বোঝাচ্ছে? জিনিস 4টা বোঝাচ্ছে, 4টা জিনিস বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। আর দেখেন চৌচালা, চৌচালা মানে হচ্ছে, চৌচালা মানে এমন একটা ঘরকে বোঝাচ্ছে যেটার 4টা চাল রয়েছে, ঠিক আছে। তার মানে এখানে চৌদ্বারা 4টা চাল বোঝালেও হ্যাঁ, 4 চালা একটা ঘরকে বোঝাচ্ছে, চৌদ্বারা কিন্তু 4, ঠিক আছে, কিন্তু চৌচালা 4 চালের সমাহার, ঠিক আছে, কিন্তু এখানে বোঝাচ্ছে হচ্ছে চৌচালা একটা ঘরকে বোঝাচ্ছে। আমি আরেকটু ক্লিয়ার করি, আপনাদের মেইন যে টপিকটা মনে রাখবেন। দ্বিগু সমাসের মধ্যে সংখ্যা যত, জিনিস তত, লিখে নেন আপনারা, এগুলো খুব মনে রাখবেন। দ্বিগু সমাসে সংখ্যা যত, জিনিস তত। সংখ্যা এখানে 4টা, চৌ 4টা রাস্তা বোঝাচ্ছে, জিনিসও 4টা, ঠিক আছে, চৌ দ্বারা 4টাই বোঝাবে। কিন্তু এখানে সংখ্যাবাচক বহুব্রীহিতে জিনিস যতই হোক না কেন, সংখ্যা যতই হোক না কেন, জিনিস একটা। জিনিস কয়টা? একটা। চৌচালার এখানে চৌ দ্বারা কি? চৌচালা দ্বারা একটা ঘরকে বোঝাচ্ছে, ঠিক আছে, চৌচালা দ্বারা একটা ঘর কি বোঝাচ্ছে? ঘর একটি। এখানে চৌ দ্বারা 4টি জিনিসের প্রাধান্য বোঝাচ্ছে না, এখানে হচ্ছে চৌচালা দ্বারা এক ঘর একটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে। তাইলে সংখ্যাবাচক বহুব্রীহিতে সংখ্যা যতই থাকুক না কেন, জিনিস হবে একটা, জিনিস একটাই। আর দ্বিগু সমাসের মধ্যে সংখ্যা যত, জিনিস তত। সপ্ত অহের সমাহার, সপ্তাহ, ঠিক আছে, 7 দিন, 7টা দিনকে বোঝাচ্ছে। সপ্তাহ মানে কি? 7টা দিনকে বোঝাচ্ছে। আচ্ছা, আমরা আরো কিছু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ দেখব। চার হাতি ও 10 গজি। মানুষটি চৌচালা ঘরে
বসে আছে, ঠিক আছে, চৌচালা ঘরে বসে আছে। আচ্ছা, তাইলে এখানে 4 হাতি, 10 গজি, চৌচালা ঘরে। আচ্ছা, আরেকটা বিষয় আমি স্কিপ করে গেছি, তেপায়াতে বসে আছে। কোথায় বসে আছে? এগুলো আমি আরেকটু উপরে লিখি। ঠিক আছে, তাইলে 4 হাতি ও 10 গজি মানুষটি চৌচালা ঘরে তেপায়াতে বসে আছে। এখানে 4 হাতি, 4 হাতি মানে বোঝাচ্ছে হচ্ছে গণেশ। গণেশকে, হিন্দু কেউ থাকলে ওনারা বুঝবেন, গণেশের হচ্ছে 4টা হাত। 10 গজি, হ্যাঁ, 10টা গজ, 10টা হাত কার আছে? সরি, 10টা মাথা, 10টা মাথা কার আছে? রাবণ। রাবণ, 10 গজি হচ্ছে রাবণ। সনাতন ধর্মাবলম্বী কেউ থাকলে বুঝবেন আপনারা। তাহলে 4 হাতি, এখানে 4 হাতি দ্বারা, 4 হাতের 4 দ্বারা কি 4টা সংখ্যা বোঝাচ্ছে না? ওই গণেশকে বোঝাচ্ছে, গণেশ মূর্তিকে। এবং হচ্ছে 10 গজি দ্বারা রাবণকে বোঝাচ্ছে, রাবণ কিন্তু একজনই, রাবণ 10 জন নাম। এবং চৌচালা দ্বারা একটা একটা ঘরকে বোঝাচ্ছে। তেপায়া দ্বারা, তেপায়া কোনগুলা? তেপায়া দ্বারা একটা ত্রিপদী স্ট্যান্ড, যেগুলো আর কি, যেই টেবিলটা 3টা পা আছে এরকম, এটাকে বোঝাচ্ছে, একটা জিনিসকে বোঝাচ্ছে। তাইলে এখানে 4 হাতি, 10 গজি, তারপরে চৌচালা, তেপায়া, সবগুলো হচ্ছে কি আপনার, সবগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ। আচ্ছা, আমি কিছু এগুলো আশা করি লিখছেন আপনারা। আমি কিছু উদাহরণ দিচ্ছি, এগুলো আপনাদেরকে বলতে হবে, আপনারা প্রিপেয়ার হন এগুলার উত্তর দেওয়ার জন্য। আমি কিছু উদাহরণ দিচ্ছি, উদাহরণ লিখতেছি, আপনারা বলতে পারেন কিনা দেখি। দেখি ক্লাসটা কিরকম বুঝছেন, দেখি বলেন। 4টা দিচ্ছি আমি। দশানন, ষড়ঋতু, দ্বিপদী, শতবর্ষ। দেখি বলেন এগুলো কোন সমাস? দশানন কোন সমাস? ষড়ঋতু কোন সমাস? দ্বিপদী কোন সমাস? শতবর্ষ কোন সমাস? কুইক কুইক অ্যান্সার দেন, আপনারা অ্যান্সার দেন। আচ্ছা, আপনাদের ওখানে নেট স্লো, নেট ভালো আসে এরকম কোনো জায়গা নেই আপনার বাসায়? ওই জায়গাটায় যান, ইনশাল্লাহ ভালো কানেকশনের মাধ্যমে ক্লাসটা করতে পারবেন। অথবা বেশি সমস্যা করলে আপনি পরবর্তীতে ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা, আপনারা কি ক্লাসে আছেন নাকি নিজেরা নিজেদের মধ্যে তর্ক করছেন, কথাবার্তা বলছেন? আচ্ছা, বলেন দশানন, দশানন কোন সমাস? ষড়ঋতু কোন সমাস? দ্বিপদী কোন সমাস? শতবর্ষ কোন সমাস? কুইক বলেন বলেন। পারবেন না কেউ? আমার জন্য রেখে দিচ্ছেন? কেউ পারবেন না? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আমি বলছি। দশানন, দশানন মানে কি? 10 আনন যার। আনন মানে কি কেউ বলতে পারবেন? আনন মানে কি, হাত না মুখ?
আনন মানে হচ্ছে মুখ। আচ্ছা, গজ মানে হচ্ছে হাত। আমার একটু ভুল ছিল, আমি এর আগে বলেছিলাম 10 গজি মানে রাবণ, এটা না। 10 গজি মানে হচ্ছে যেটা আমরা 10 হাতি বলি, হিন্দু দেবী, হ্যাঁ, 10 হাতি বলি, এটা হচ্ছে 10 গজি। আর যার 10টা হাত আর কি। আর 10 আনন, 10 আনন মানে হচ্ছে কি, আনন মানে মুখ, 10 আনন মানে হচ্ছে রাবণ, ঠিক আছে। 10 আনন মানে হচ্ছে কি, রাবণ, যার 10টি হাত, 10 আনন যার। তাইলে এখানে কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে না, সেজন্য কি হবে, এটা সংখ্যাবাচক বহুব্রীহি। কি হবে, আমি সংক্ষেপে লিখছি, সংখ্যাবাচক বহুব্রীহি, ঠিক আছে। ষড়ঋতু, ষড়ঋতুর দ্বারা কি বোঝাচ্ছে, 6টি ঋতু বোঝাচ্ছে না, 6 ঋতু বোঝাচ্ছে এখানে, একটা ঋতু বোঝাচ্ছে না। 6 ঋতু মানে সংখ্যা যত জিনিস তত বোঝাচ্ছে, সেজন্য 6 ঋতু, যে এটা 6 ঋতু বোঝাচ্ছে, সেজন্য এটা কি দ্বিগু সমাস, ঠিক আছে, দ্বিগু সমাস। দ্বিপদী, দ্বিপদী কোন সমাস, দ্বিপদী বলতে পারবেন না কেউ? আচ্ছা, এখানে একজন বলেছেন বহুব্রীহি দ্বিগু, বহুব্রীহি দ্বিগু, ইয়েস। সংখ্যাবাচক বহুব্রীহি, স্পেসিফিক বলতে হবে। 1 নাম্বারটা সংখ্যাবাচক বহুব্রীহি, 2 নাম্বারটা দ্বিগু। আচ্ছা, 3 নাম্বারটা দেখি, দ্বিপদী। দ্বিপদী দ্বারা হচ্ছে যার 2টা পদ আছে, মানে মানুষের তো 2 পদ আছে, মানে দ্বিপদী দ্বারা মানুষকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে মানুষ একজন, দ্বি দ্বারা এখানে কি সংখ্যা যত, মানুষ জিনিস তত বোঝাচ্ছে না, সংখ্যা যতই হোক না কেন মানুষ একজনকে বোঝাচ্ছে, সেজন্য এটা কি সংখ্যাবাচক বহুব্রীহি হবে, সংখ্যাবাচক বহুব্রীহি হবে, ঠিক আছে। তারপরে শতবর্ষ, শতবর্ষ, ইয়েস, 10 আনন বলা হয় রাবণকে। আচ্ছা, আচ্ছা, শতবর্ষ, শতবর্ষ দ্বারা এখানে শত দ্বারা কি 100 বছরকেই বোঝাচ্ছে, অর্থাৎ সংখ্যা যত জিনিস তত বোঝাচ্ছে, সেজন্য এটা কি হবে দ্বিগু সমাস, এটা কি হবে দ্বিগু সমাস, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট উদাহরণ, এগুলো দেখে রাখেন, ওগুলা মনে রাখবেন ইনশাল্লাহ, আপনারা খাতার মধ্যে তুলে ফেলেন। আচ্ছা, আরেকটা দ্বিগু সমাস রয়েছে, সেটা হচ্ছে তেপান্তর। 3 প্রান্তের সমাহার। আচ্ছা, আশা করি এগুলো সবাই আপনারা লিখছেন। হ্যাঁ, দ্বিপদী সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আচ্ছা, আমরা এখন আলোচনা করব হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস কোনগুলা, নিত্য সমাস হচ্ছে যে নিত্য সমাস হচ্ছে আপনার যেগুলো নিপাতনে সিদ্ধ, যেগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, ঠিক আছে। নিপাতনে সিদ্ধ এগুলো সমাসগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে কি নিত্য সমাস, নিত্য সমাস, নিপাতনে সিদ্ধ, ঠিক আছে, এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না। আচ্ছা, এগুলো কোনগুলা, এদেরকে আমরা দেখি। আমরা বিরানব্বই জন কাপুরুষ কালসাপ দর্শন মাত্র, কালসাপ দর্শন মাত্র গৃহান্তর, গ্রামান্তর ও দেশান্তর হলাম, ও কি হলাম, দেশান্তর হলাম। অতঃপর কালান্তর
ও যুগান্তর পাড়ি দিয়ে লোকান্তরে হারিয়ে গেলাম। পাড়ি দিয়ে লোকান্তরে হারিয়ে গেলাম। আচ্ছা, খেয়াল করেন ভালো করে। আমরা 92 জন কাপুরুষ কালসাপ দর্শন মাত্র গৃহান্তর, গ্রামান্তর ও দেশান্তর হলাম, অতঃপর কালান্তর ও যুগান্তর পাড়ি দিয়ে লোকান্তরে হারিয়ে গেলাম। এখানে দেখেন, দর্শন মাত্র, গৃহান্তর, গ্রামান্তর, দেশান্তর, কালান্তর, যুগান্তর, লোকান্তর, এগুলো সবগুলা কি? এগুলো হচ্ছে সবগুলা কি সমাস? নিত্য সমাস। এই সমাসগুলা এই বাক্যটা, এই বাক্য দুটা মনে রাখবেন। আমরা 92 জন কাপুরুষ কালসাপ দর্শন মাত্র, কালসাপ দেখা মাত্র কি তারা গৃহান্তর হয়ে গেছে। তারা ঘর তো ছেড়েছে, গ্রামও ছেড়েছে, দেশও ছেড়েছে। হ্যাঁ, তারপরে তারা কি কালান্তর ও যুগান্তর পাড়ি দিয়ে কাল এবং যুগ পেরিয়ে তারা কি আবার লোকালয়ে চলে আসছে, এটা বলছে। তার মানে 92 জন পুরুষ তারা হচ্ছে কাপুরুষ, কারণ তারা সাপ দেখে ভয় পেয়েছে। সাপটাকে মোকাবেলা করবে তা না, তারা সাপটা দেখে ভয় পেয়েছে। ভয় পেয়ে তারা গ্রাম ছেড়েছে, ঘর ছেড়েছে, গ্রাম ছেড়েছে, দেশ ছেড়েছে। তারপর আবার তারা সময়ের বিবর্তনে কাল এবং যুগ পেরিয়ে তারা আবার লোকালয়ে ফিরে এসেছে, এটাই বলছে আর কি। তো এখানে যে দর্শন মাত্র, গৃহান্তর, গ্রামান্তর, দেশান্তর, কালান্তর, যুগান্তর, লোকান্তর, এই সবগুলা উদাহরণ আপনারা কি চোখ বন্ধ করে যদি পরীক্ষায় আসে নিত্য সমাস, এগুলা কি সমাস? নিত্য সমাস। নিত্য সমাস হিসেবে লিখবেন। আচ্ছা, ও আরেকটা সমাস বলছিলাম, এগুলাও কিন্তু মিল রয়েছে, যেমন কি তেপান্তর। তেপান্তরটা কি সমাস? তেপান্তরটা হচ্ছে দ্বিগু সমাস। এগুলা কিন্তু এই দেখেন, আবার অন্তর যেগুলোর শেষে অন্তর রয়েছে স্বাভাবিকভাবে এগুলো সবগুলো কি সমাস? নিত্য সমাস। কিন্তু এই একটা অন্তর রয়েছে যেটা কি দ্বিগু সমাস। ঠিক আছে, তেপান্তরটা কি সমাস? তেপান্তরটা হচ্ছে দ্বিগু সমাস। তেপান্তরটা দ্বিগু সমাস, তিন প্রান্তের সমাহার। আচ্ছা, আচ্ছা আমরা একটু দেখি। দর্শন মাত্র, এটার ব্যাস বাক্য কি হবে? এটার ব্যাস বাক্য হবে কেবল দর্শন। ঠিক আছে, এরকম যেগুলো শেষে মাত্র থাকবে, যেগুলো সমস্ত পদের শেষ পরপদে মাত্র থাকবে, যেমন গমন মাত্র, শয়ন মাত্র, আর কি কি থাকতে পারে উদাহরণ? গমন মাত্র, শয়ন মাত্র। ঠিক আছে, এগুলো সবগুলো কিসের উদাহরণ? এগুলো সবগুলো নিত্য সমাসের উদাহরণ। তাইলে এগুলার গমন মাত্রের ব্যাস বাক্য হবে কেবল গমন, শয়ন মাত্রের ব্যাস বাক্য হবে কেবল শয়ন। ঠিক আছে, আর যদি গৃহান্তরের ব্যাস বাক্য করেন কি হবে? অন্য গৃহ। গ্রামান্তরের ব্যাস বাক্য করলে অন্য গ্রাম। দেশান্তর অন্য দেশ, কালান্তর অন্য কাল, যুগান্তর অন্য যুগ। ঠিক আছে, সবগুলার ইয়াতে কি হবে? অন্য আসবে। ঠিক আছে, সমস্ত পদের পূর্ব পদে কি আসবে? অন্য আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা যে সমাসটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে প্রাদি সমাস। ঠিক আছে, আচ্ছা প্রাদি সমাস আমরা আলোচনা করব। প্রাদি সমাস কোনগুলা? যে সমাসের শুরুতে কি থাকবে? প্র, পরা, অনু, প্রতি, এগুলো থাকবে।
প্রপরি, প্রপরি, অনু, প্রতি, এগুলো থাকবে। এটাগুলো হচ্ছে কি সমাস? প্রাদি সমাস। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ দিই। আচ্ছা, প্রতিদিন প্রভাতে প্রবচন শুনে পরিভ্রমণ করার সময় অনুতাপ হয়। কি হয়? অনুতাপ হয়, তাতে জীবনে প্রগতি আসে। তাতে জীবনে প্রগতি আসে। ঠিক আছে, এখানে দেখেন, প্রতিদিন প্রভাতে প্রবচন, পরিভ্রমণ, অনুতাপ, প্রগতি। দেখেন, প্রতিদিনের শুরুতে প্র রয়েছে, প্রভাতের শুরুতে প্র, প্রবচনের শুরুতে প্র, পরিভ্রমণের শুরুতে পরি, অনুতাপের শুরুতে অনু। দেখছেন, প্রগতির শুরুতে প্র, প্র, পরি, অনু, প্রতি। এখানে সরি, প্রতি রয়েছে, প্রতিদিনের শুরুতে প্রতি রয়েছে। তাহলে প্র, পরি, অনু, প্রতি, এই এই শব্দগুলা বা এই উপসর্গগুলা যদি কি থাকে, এগুলো হচ্ছে উপসর্গ। প্র, পরি, অনু, প্রতি, এগুলো হচ্ছে উপসর্গ। এই উপসর্গগুলো যদি কোনো সমাসের সমস্ত পদের শুরুতে ব্যবহৃত হয়, তাইলে চোখ বন্ধ করে এগুলো কি সমাস? প্রাদি সমাস। স্বাভাবিকভাবে এগুলো কি? সবগুলা প্রাদি সমাস। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা বলতে কয়েকটা উদাহরণ রয়েছে, যেগুলো হচ্ছে কি, যদিও এগুলো শেষে শুরুতে অনু, প্রতি এগুলো থাকে, কিন্তু এগুলো হচ্ছে কি সমাস? অব্যয়ভাব সমাস। যেমন অনুগমন, একটু মনে রাখতে হবে, অনুগমন। তারপর হচ্ছে প্রতিধ্বনি বা প্রতিবিম্ব। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে কি সমাস? অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব এরপর আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাও একটু জেনে রাখেন। অনুগমন, প্রতিধ্বনি, প্রতিবিম্ব, এগুলোর আগে যদিও প্রতি, প্রতি, অনু রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। স্বাভাবিকভাবে আমরা উপরের এই উদাহরণগুলো, এই দুইটা লাইন মনে রাখবো যে প্রতিদিন প্রভাতে প্রবচন শুনে পরিভ্রমণ করার সময় অনুতাপ হয়, তাতে জীবনের প্রগতি আসে। এখানে যে প্রতিদিন প্রভাতে প্রবচন, পরিভ্রমণ, তারপর হচ্ছে অনুতাপ, প্রগতি, এই উদাহরণগুলো হচ্ছে প্রাদি সমাসের উদাহরণ, এটা মনে রাখবেন। ঠিক আছে, এবং প্রাদি সমাস শুরু হয় কি দিয়ে? প্র, পরি, অনু, প্রতি। প্রাদি সমাসের সমস্ত পদে শুরুতে কি থাকবে? পূর্বপদ হিসেবে কি থাকবে? প্র, পরি, অনু, প্রতি থাকবে। ঘুমিয়ে গেলেন নাকি সবাই? আচ্ছা, ঘুমাইয়েন না, আর একটু বাকি আছে, আর কিছুক্ষণ কষ্ট দিব আপনাদেরকে। আচ্ছা, যারা এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে লাইভ ক্লাস করতে পারছেন না, আপনারা ইউটিউব থেকে ক্লাসগুলো করতে পারবেন, অথবা রেকর্ডেড ক্লাস এখানে আমাদের পেজে থাকবে, করে নেবেন। আচ্ছা, আমরা অব্যয়ভাব সমাস নিয়ে আলোচনা করব এখন। আচ্ছা, আমরা এখন অব্যয়ভাব সমাস নিয়ে আলোচনা করব। আপনারা নোটগুলা ভালোভাবে করবেন এবং হচ্ছে পড়ালেখা গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, গত লাইভ ক্লাসের যে নোটগুলা অনেকেই করেছেন, আমি দেখেছি আপনারা পোস্ট করেছেন, এটা আমার খুবই ভালো লাগছে। অব্যয়ভাব, দেখেন অব্যয়ভাব সমাস কিভাবে চিনব আমরা। অব্যয়ভাব সমাস চেনার জন্য আমি কিছু লিখবো এখন, এগুলো আপনারা একটু কপি করেন।
আহা পরীর উচ্ছৃঙ্খল আচরণে আচরণের যথারীতি প্রতিবাদ করে নির্ঝঞ্ঝাট নির্ঝঞ্ঝাট বেকার ছেলেটি উপহাসের শিকার হয় উপহাসের শিকার হয় এখানে দেখেন আহা পরি উত এখান থেকে উত তারপরে যথা প্রতি এখান থেকে নির নির তারপর হচ্ছে আপনার বে উপ ঠিক আছে এই শব্দগুলা দিয়ে কি হবে এই আ হা পরি উত নির প্রতি যথা উপ এই উপসর্গগুলা অব্যয়ভাব সমাসের সমস্ত পদের মধ্যে থাকবে আমি উদাহরণ দিচ্ছি আ দিয়ে কি উদাহরণ হতে পারে আ দিয়ে একটা উদাহরণ হচ্ছে আমরণ আমরণ হচ্ছে কি অব্যয়ভাব সমাসের উদাহরণ পরি দিয়ে হা দিয়ে কি হবে হা ভাতে হা ঘরে হা ভাতে হা ঘরে পরি দিয়ে কি হবে পরিপূর্ণ কি হবে পরিপূর্ণ ঠিক আছে তারপরে উদ দিয়ে কি হবে উদ্বেল কি হবে উদ্বেল 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 এখানে উদ রয়েছে তারপরে যথা দিয়ে কি হবে যথা দিয়ে হবে আপনার যথাসাধ্য যথাসাধ্য যথারীতি যথাযোগ্য যথাসাধ্য যথারীতি যথাযোগ্য হ্যাঁ এগুলো হচ্ছে কি যথাবিধি যথাসাধ্য যথারীতি যথাযোগ্য যথাবিধি এগুলো সবগুলো কি হবে এগুলো সবগুলো অব্যয়ভাব সমাস প্রতি দিয়ে কি হবে প্রতি দিয়ে হবে আপনার প্রতিবিম্ব প্রতিধ্বনি আর কি হবে প্রতিনিয়ত আর হচ্ছে প্রত্যুষের মধ্যেও কি আছে প্রতি আছে এটাকে বাংলা আমরা প্রতিযোগ ওষ পাবো প্রতিযোগ ওষ সেজন্য এখানে প্রতি রয়েছে এগুলো সবগুলো প্রতিবিম্ব প্রতিধ্বনি প্রতিনিয়ত প্রত্যুষ এগুলো সবগুলো কিসের উদাহরণ অব্যয়ভাব সমাসের উদাহরণ আচ্ছা আমরা আর কি দিয়ে করি না নির দিয়ে করি না আমরা নির দিয়ে কি হবে নির্ভাবনা নির্জলা তারপরে নিরুৎসাহ নির্ভাবনা নির্জলা নিরুৎসাহ এগুলো অব্যয়ভাব সমাসের উদাহরণ তারপরে আসে আর কি দিয়ে করি না আমরা বে দিয়ে করি নাই বে দিয়ে লিখি বে দিয়ে কি হবে বেহায়া বেশরম বেকায়দা ঠিক আছে বেহায়া বেশরম বেকায়দা এগুলো সবগুলো হচ্ছে কি অব্যয়ভাব সমাসের উদাহরণ আচ্ছা আরেকটা আছে উপকূল উপকণ্ঠ
উপশহর। ঠিক আছে, এগুলো তুলে নেন সবাই, একটু কষ্ট করে সবাই লিখে নেন, লিখে নেন, খুব ইম্পর্টেন্ট এগুলা। আচ্ছা, আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রতিদিন কোন সমাস। ঠিক আছে, প্রতিদিন কোন সমাস। ধরেন এর মধ্যে অপশনের মধ্যে নিত্য সমাসও রয়েছে, আবার অব্যয়ীভাব সমাসও রয়েছে। ঠিক আছে, সরি, অপশনের মধ্যে প্রাদি সমাসও রয়েছে, আবার অব্যয়ীভাব সমাসও রয়েছে। তাহলে আপনারা কোনটা দাগাবেন? আপনারা অবশ্যই কি বলবেন? প্রাদি সমাস। ঠিক আছে, প্রতিদিন প্রাদি সমাস। ঠিক আছে, বলেও অব্যয়ীভাব সমাস করবেন না, দাগাবেন না। আচ্ছা, এরপর আর দুইটা সমাস রয়েছে, এগুলা আমরা আলোচনা করে শেষ করে দেবো ইনশাল্লাহ। এগুলো লিখছেন আপনারা সবাই? লিখছেন? আচ্ছা, টাইম অনেক হয়েছে, একটু আর্লি করি। কোনো কিছু যদি না বুঝে থাকেন প্রশ্ন করেন, ইনশাল্লাহ অ্যান্সার দিব। আসলে এতক্ষণ লাইভ ক্লাস নেওয়াটা অনেক টাফ। আপনারাও যে এতক্ষণ দাঁতে দাঁত কামড়ে পড়ে আছেন সেটাই আমার জন্য সৌভাগ্যের বিষয়। আচ্ছা, নিত্য বহুব্রীহি সমাস। নিত্য বহুব্রীহি পণ্ডিত মূর্খ, নর পশু, দ্বীপের অন্তরীপে। দ্বীপের অন্তরীপে জীবন মৃত হয়ে পড়ে আছে। ঠিক আছে, হ্যাঁ দেখেন, পণ্ডিত মূর্খ, নরপশু, দ্বীপ, অন্তরীপ, জীবন মৃত, এগুলো হচ্ছে কি নিত্য বহুব্রীহি সমাসের উদাহরণ। পণ্ডিত মূর্খ, নরপশু, দ্বীপ, অন্তরীপ, জীবন মৃত, এগুলো যদি পরীক্ষায় আসে চোখ বন্ধ করে কি বলবেন? নিত্য বহুব্রীহি সমাস। ঠিক আছে, তারপর আর কিছু বহুব্রীহি সমাস দেখেন। আরেক ধরনের বহুব্রীহি সমাস হলো ব্যতিহারিক বহুব্রীহি। এটা শামসু মিয়ার অন্যতম নাতি, ব্যতিহারিক বহুব্রীহি। আমরা এই নাতি সম্পর্কে জানার পরে আর কোনো নাতি সম্পর্কে জানবো না ইনশাআল্লাহ। ব্যতিহারিক বহুব্রীহি, ব্যতিহারিক বহুব্রীহি কি কি? ব্যতিহারিক বহুব্রীহি অনেক মজার একটা বহুব্রীহি সমাস, এটা মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ। এটা হচ্ছে দুই কর্তা এক কাজ, মনে রাখবেন, দুই কর্তা এক কাজ, দুই কর্তা এক কাজ। যেগুলা আমি এখন বলবো এগুলা শুনে আপনারাও হাসবেন। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, দুই কর্তা এক কাজ, দুইজনে মিলে কি করে? হাসাহাসি করে। হাসাহাসি করে না দুইজন? না, এখানে হাসাহাসি কয়জনে করবে? দুইজনে করবে। একজনে হাসবে যে, কিন্তু দুই হাসাহাসি হওয়ার জন্য দুইজন লাগবে। কানাকানি, কানাকানি দুইজনই তো করবে, একজন তো আর কানে কানে একজন নিজেকে নিজেকে বলতে পারবে না, তাহলে অন্যজনকেই তো বলবে, তাহলে কানাকানি। লাঠালাঠি, লাঠিতে লাঠিতে দুইজনকেই যুদ্ধ লাগতে হবে, তাহলে এটা কি? লাঠালাঠি হবে। কানাকানি, বলা বলি, কোলাকলি, মারামারি, ধরাধরি, ঘুষাঘুষি, ঠোসাঠুসি, এরকম যতগুলা শব্দ পাবেন দুই কর্তা এক কাজের, যতগুলো উদাহরণ পাবেন সবগুলো হচ্ছে কি? ব্যতিহারিক বহুব্রীহি সমাস। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি। হাসাহাসি, মারামারি, চুলাচুলি, হ্যাঁ মেয়েরা দেয় না, চুলাচুলি করে না। তারপরে ঘুষাঘুষি, লাঠালাঠি, লাঠালাঠি, তারপর হচ্ছে কানাকানি, বলা বলি, ধরাধরি, কোলাকুলি, ধরাধরি, ধরা ধরি, এইগুলা সবগুলো হচ্ছে কি?
ব্যতিহারিক বহুব্রীহি সমাস। বুঝতে পারছেন আশা করি। দুই কর্তা এক কাজ, এটা মনে রাখবেন, দুই কর্তা এক কাজ, এটা হচ্ছে ব্যতিহারিক বহুব্রীহি সমাস চেনার উপায়। আচ্ছা, এগুলোর ব্যাস বাক্য কি হবে? হাসিতে হাসিতে যে কাজ, তারপর সরি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, তারপরে কি, কানে কানে যে কথা, কানাকানি, লাঠি লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, এরকম করে এগুলো কি হবে? কোলে কোলে মিলন, হ্যাঁ, কোলাকুলি, এগুলো হচ্ছে কি সমাস, এগুলোর ব্যাস বাক্য। আচ্ছা, লেখা শেষ, লেখা শেষ। ঠিক আছে, আপনাদেরকে অনেক বিরক্ত করলাম আজকে। আপনারা আজকের ক্লাসটা আশা করি সবাই অনেক ভালোভাবে উপভোগ করছেন। এবং হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ সমাস আজকে শেষ করলাম। সমাসের সমাপ্তি এখানেই আমরা টানছি। সমাসের 3টা যে লেকচার আমরা নিয়েছি, এগুলোর উপর আশা করি আপনারা অনেক ভালো প্রিপারেশন নিয়েছেন এবং আপনারা নোট করেছেন। আমি আবারও আপনাদের সবাইকে বলবো, আপনারা যে নোটগুলো করেছেন আপনারা নিজেরা পড়বেন, নিজেরা সংরক্ষণ করবেন। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যে উদাহরণগুলো এখানে আলোচনা করেছি সবগুলো খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যা জানবেন তা অন্যজনের কাছে প্রচার করবেন। আপনারা চান না আপনার মতোই পড়ালেখার যে স্টুডেন্টরা রয়েছে ওরা ভালো করুক পরীক্ষায়, অবশ্যই চান পড়ালেখা আরও সুনাম অর্জন করুক। সেজন্য আপনাদেরকে বলবো, আপনাদের যে হ্যান্ড নোটগুলো রয়েছে সেগুলোর ছবি আপনারা গ্রুপে পোস্ট করবেন, যাতে যারা নোট করার সুযোগ পায়নি, যারা ক্লাস করার সুযোগ পায়নি, নোট করার সুযোগ পায়নি, তারাও নোটগুলো থেকে উপকৃত হতে পারে। এতে সকলেরই লাভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এখানে অনেকেই ব্যতিহারিক বহুব্রীহি সমাস লিখছেন দেখা যাচ্ছে। জান্নাত আয়েশি কমেন্ট করেছেন, ভাইয়া অনেক ধন্যবাদ, সমাসের অনেক কিছু ক্লিয়ার হইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, লেখা শেষ, ধন্যবাদ ভাইয়া, জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ আপনাদেরকে সবাইকে উত্তম প্রতিদান দান করুক। ঠিক আছে, আজকে তাইলে আমরা এখানে রাখছি। আর আপনারা বললাম, আমি আবারও আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা যারা অন্যান্য টপিকগুলোতে দুর্বল, আপনাদের ক্লাসের প্রয়োজন রয়েছে, সবগুলা ক্লাস তো আর আমরা অনলাইনে দিতে পারছি না, সবগুলা তো লাইভ ক্লাস নেওয়া সম্ভব না, আমাদের সময় সুযোগ হয়ে উঠছে না, আমাদের নিজেদের পড়াশোনা আছে, অন্য ব্যস্ততা রয়েছে। তো আমরা যতটুকু পারছি আপনাদের জন্য লাইভ ক্লাসগুলোর আয়োজন করছি এবং আপনাদের ডিমান্ড অনুযায়ী লাইভ ক্লাসগুলোর আয়োজন করছি। সবগুলো ডিমান্ড তো আর আমরা লাইভ ক্লাসের মাধ্যমে ফুলফিল করতে পারবো না, তাইলে হয়তো দেখা যাবে প্রতি সপ্তাহে একটা ক্লাস দিতে দিতে পরীক্ষায় চলে আসছে, তখন তো আর প্রিপারেশন হবে না। সেজন্য আপনাদের জন্য আমরা পেড ব্যাচের কোর্সের আয়োজন করেছি এবং হচ্ছে অলরেডি চলমান ব্যাচের ক্লাসগুলা, আপনারা যে ক্লাসগুলো হয়ে গিয়েছে পূর্বে সেগুলার আপনাদের রেকর্ডেড ভিডিও আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। যারা পেড ব্যাচের ক্লাসে রেজিস্ট্রেশন করবেন কোনো টেনশন করার প্রয়োজন নেই। আর আমরা 24 আওয়ার্স তো আপনাদের সেবায় নিয়োজিত, মেসেজের সাপোর্ট তো আছেই আমাদের। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।